পড়ার বিষয় হচ্ছে সারফেস কেমিস্ট্রি। ক্লাস 12-এ সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এখানে মোট 4 মার্কসের কোশ্চেন আছে। তার মধ্যে একটা হচ্ছে এমসিকিউ 1 মার্ক, একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অ্যান্সার টাইপ 1 মার্কের, আর একটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ 2 মার্কের। তাহলে মোট টোটাল 4 মার্কসের একটা কোশ্চেন আছে এই চ্যাপ্টারটা থেকে। কেমন? এখন এই চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট কি আলোচনা করি শোনো। প্রথমে এটা যেটা দিয়ে স্টার্ট হবে সেটা হচ্ছে অ্যাবজর্পশন বলে একটা টার্ম। আমরা অ্যাবজর্পশন বা শোষণ এই ব্যাপারটা পড়েছি আগে। কি না, কোনো পদার্থ কর্তৃক অন্য কোনো পদার্থ যদি শোষিত হয়, মানে কোনো ধরো যেমন একটা স্পঞ্জকে তুমি জলে ডোবালো, তাহলে এই স্পঞ্জটায় কী হলো না, জলটা শোষিত হলো, স্পঞ্জটার ভেতরে সমস্ত অংশে জলের কণাগুলো ছড়িয়ে গেল। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। এখন অ্যাবজর্পশন টার্মটা তোমাদের কাছে একটু নতুন। সেটা কি না, যখন কোনো একটা সাবস্টেন্সকে বা পদার্থকে অন্য কোনো একটা পদার্থের সংস্পর্শে নিয়ে আসা হচ্ছে, কন্ট্যাক্টে নিয়ে আসা হচ্ছে, তখন কোনো একটা পদার্থ যদি অন্য পদার্থটার, কোনো একটা সাবস্টেন্স অন্য সাবস্টেন্সটার যদি শুধু আউটার সারফেসে, বহিঃস্থলে পৃষ্ঠতল, তাতে যদি শুধু লেগে থাকে, ভেতরে যদি প্রবেশ করতে না পারে, তখন সেই ঘটনাটাকে বা সেই ফেনোমেননটাকে আমরা বলবো অ্যাবজর্পশন। যেমন ধরো একটা মিথিলিন ব্লু তোমরা পড়েছো, ডাই একটা, তাই না? একটা ওয়াটারে কী করলাম, মিথিলিন ব্লু ডিজলভ করলাম, একটা মিথিলিন ব্লুয়ের জলীয় দ্রবণ করলাম। তাতে যদি আমরা একটা চারকোল ব্লক দিই, দেখা যাবে চারকোল ব্লকটার গায়ে মিথিলিন ব্লুয়ের যে গুঁড়োগুলো, কণাগুলো, সেগুলো আটকে গেছে। চারকোলটাকে যদি ভাঙা হয়, দেখা যাবে তার ভিতরে কোনো কিন্তু মিথিলিন ব্লু কণা নেই। এই ঘটনা হচ্ছে অ্যাবজর্পশন। কেমন? তাহলে যে পদ্ধতিতে কোনো একটা পদার্থের কেবলমাত্র পৃষ্ঠতলে অন্য কোনো পদার্থ আবদ্ধ হয়, সেটা কি বলা হচ্ছে অ্যাবজর্পশন বা অধিশোষণ। বাংলা যেটাকে আমরা বলি অধিশোষণ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে অধিশোষণ বা অ্যাবজর্পশন। এখন অ্যাবজর্পশন এই টার্মটায় আমরা এই প্রক্রিয়াটায় আমরা দুটো টার্ম পাব। একটা কি অধিশোষক, আর একটা হচ্ছে অধিশোষিত পদার্থ। একটা হচ্ছে অধিশোষক, আর একটা হচ্ছে অধিশোষিত পদার্থ। অধিশোষক কাকে বলে? অধিশোষক ইংরেজি নাম কি? অ্যাবজর্বেন্ট। আর এটা হচ্ছে অ্যাবজর্বেট। বুঝল? অধিশোষক কারা? ধরো একটা পদার্থ নেওয়া হয়েছে, সেই পদার্থটার পৃষ্ঠতলে বি লেগে গেছে, বি এরকম গিয়ে ওর গায়ে লেগেছে, বি কে লেগেছে না, বি। তাহলে এ হবে অ্যাবজর্বেন্ট বা অধিশোষক, আর অধিশোষিত পদার্থ বা অ্যাবজর্বেট হবে বি। আশা করি ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্বেন্ট আর অ্যাবজর্বেট। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে, দেখো অধিশোষণের সঙ্গে শোষণের পার্থক্যটা কি। তাহলে অধিশোষণ বা অ্যাবজর্পশনের সঙ্গে অ্যাবজর্পশনের পার্থক্য কী? তাহলে কী কী দুটো টার্ম পেলাম? অ্যাবজর্পশন
এটাকে বলা হচ্ছে অধিশোষণ। আর পাচ্ছি অ্যাবজর্পশন, যেটা হচ্ছে শুধু শোষণ। কেমন? তাহলে পার্থক্যটা, একটা পার্থক্য পেলে, এটা কেবলমাত্র পৃষ্ঠতলের ঘটনা, এটা কিন্তু সমগ্র তলেই হতে পারে। কেমন? এর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন ঘটে, এর ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যায় না। এরকম আরও কিছু পার্থক্য আছে, সেগুলো নিজেদের পড়তে হবে। কেমন? নেক্সট আমরা যেটা যাচ্ছি, দেখো বললো যে এই যে অ্যাবজর্পশন, এটা যে একটা সারফেস ফেনোমেনন বা এটা যে একটা পৃষ্ঠতলীয় ঘটনা, তার প্রুফ দাও। অ্যাবজর্পশন একটা পৃষ্ঠতলীয় ঘটনা বা একটা সারফেস ফেনোমেনন, এর প্রুফ দাও। কি করবে দেখো, দুটো বিকার নিলাম আমরা, দুটো বিকার। এই দুটো বিকারে আমরা সেম অ্যামাউন্টের মিথিলিন ব্লু সলিউশন নিলাম, মিথিলিন ব্লু সলিউশন নিলাম। কেমন? এরপর দুটো চারকোল ব্লক নিলাম, সেম সম পরিমাণ চারকোল ব্লক। একটাকে এটা ডাইরেক্ট চারকোল ব্লকটাই যোগ করে দিলাম, আর এর ক্ষেত্রে সেটাকে আমরা কি করলাম, গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে তারপর সেটাকে আমরা এতে অ্যাড করলাম। এটা কি কালার? এটা ব্লু কালার, এটা ব্লু কালার, এটা ব্লু কালার। কেন? মিথিলিন ব্লু ডিজলভ আছে। এটা যোগ করার পর দেখা যাবে এর যে ব্লু কালারটা, সেটা বেশি ফেড হয়ে গেছে, সেটা বেশি ফেড হয়েছে। কিন্তু এর ব্লু কালারটার ফেড হওয়ার মানটা কিন্তু কম, এর ব্লু কালারটা অতটা ফেড হয়নি, ফেড হওয়ার পরিমাণটা কিন্তু কম। এতে কি বোঝা গেল না? এ থেকে দেখো, তার আগে আমাদের দেখতে হবে যে এইটা, এই সেম পরিমাণ আমরা চারকোল ব্লক দুটো নিয়েছি, একটা গোটা দিয়েছি আর একটা ভেঙে দিয়েছি। তাহলে কোন ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি হবে? নিশ্চয়ই এর ক্ষেত্রে। কারণ তোমরা এখানে দেখো, একটা ইট তার সারফেস এরিয়া যা, তাকে যদি আমরা ভাঙি, ক্রমশ ভাঙতে থাকি, কুচো কুচো করতে থাকি, তাহলে এই সারফেস এরিয়াগুলো, এই যে দুটো এই দিকে সারফেস এরিয়াটা আর এই আরেকটা ভাঙার অংশের সারফেস এরিয়া, আবার এটা, এগুলো তো বাড়ছে, এগুলো তো বেড়ে যাচ্ছে ক্রমশ যত ভাঙবো আমরা। তাহলে কার সারফেস এরিয়া বেশি? এই দুটোর মধ্যে এর সারফেস এরিয়া বেশি। তাই বেশি সারফেস এরিয়া যেহেতু, দেখা গেল যে একে যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে এর যে ব্লু কালারটা, সেটা ফেড হচ্ছে বেশি, আর এর ক্ষেত্রে ব্লু কালারটার ফেডটা কম হচ্ছে। এর কারণটা কি? না, এর সারফেস এরিয়া বেশি। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা, এটা প্রুভ করে যে অ্যাবজর্পশন একটা সারফেস ফেনোমেনন বা অ্যাবজর্পশন একটা পৃষ্ঠতলীয় ঘটনা। নেক্সট আমরা আরেকটা ঘটনা এখানে করব, সেটা হচ্ছে ডিসঅর্পশন কি। ডিসঅর্পশন কি বা বিশোষণ কি? ডিসঅর্পশন বা বিশোষণ কি? যে উপায়ে কোনো একটা অধিশোষক থেকে, ধরো এই অধিশোষক, এর পৃষ্ঠতলে কি হয়েছে, অধিশোষিত পদার্থ গিয়ে অধিশোষিত হয়েছে। তাহলে যে পদ্ধতিতে কোনো শোষক থেকে অধিশোষিত পদার্থগুলো আবার পুনরায় বেরিয়ে আসতে পারে, সেই ঘটনাকে বলা হচ্ছে ডিসঅর্পশন, মানে অ্যাবজর্পশনের উল্টো ঘটনা। যে পদ্ধতিতে কোনো একটা অধিশোষক থেকে অধিশোষিত পদার্থগুলো আমরা, এর স্পেলিংটা হবে ডিই, অধিশোষক পদার্থ থেকে অধিশোষিত পদার্থগুলো আবার পুনরায় বেরিয়ে আসতে পারে, সেগুলোকে বলা হচ্ছে, সেটাকে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিসঅর্পশন। কেমন? তাহলে এই হচ্ছে আমরা কি করলাম, অ্যাবজর্পশন, তার সঙ্গে অ্যাবজর্পশন, অ্যাবজর্বেট। অ্যাবজর্পশন একটা সারফেস ফেনোমেনন, সেটা তার প্রুফ, আর হচ্ছে ডিসঅর্পশন। নেক্সট আমরা যেটা যাবো, সেটা হচ্ছে দেখো অ্যাবজর্পশন কেন হয়, অ্যাবজর্পশনের কারণটা কি, অ্যাবজর্পশন হওয়ার কারণটা কি, সেটা দেখো।
ধরো কোনো একটা বিকারে আমরা কোনো একটা অ্যাবজর্বেন্ট নিয়েছি বা অধিশোষক নিয়েছি। কি নিয়েছি? না, অধিশোষক বা অ্যাবজর্বেন্ট নিয়েছি। এখন এটা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখো পৃষ্ঠতলে এই কণাগুলো আছে, এরকম পৃষ্ঠতলে কণা আছে, পৃষ্ঠতলে ওর পার্টিকেল আছে সারফেস এরিয়াতে। এখন এদিকে আরো পার্টিকেল আছে, এখানে আরো পার্টিকেল আছে, কিন্তু ওপরে কোনো পার্টিকেল নেই, তাই না? তাহলে ধরো এই পার্টিকেলটার কথা আমি যদি ভাবি, এদিকে একটা ফোর্স পাচ্ছে, এর উপর থেকে একটা ফোর্স পাচ্ছে, এদিকে একটা ফোর্স পাচ্ছে, এদিকে একটা পাচ্ছে, এদিকে একটা পাচ্ছে, এদিকে একটা পাচ্ছে। আবার এই পার্টিকেলটাও এর তলার পার্টিকেল আছে, এখানে পাচ্ছে, এটায় পাচ্ছে, এটায়, এখানে এই একটা ফোর্স পাচ্ছে। তাহলে ওপরে যে পার্টিকেলের স্তরটা আছে, ওপরে যে পার্টিকেলের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা বাদে বাকি তলার যে কটা লেয়ার আছে, আবার তলার এই যে তোমার যদি বলো যে এই লেয়ারটা, তাহলে আবার এই লেয়ারটা থেকে পাচ্ছে, মানে এই যে বিকারটা আছে সেখান থেকে পাচ্ছে, বা যার উপর রাখা আছে সেখান থেকে তার যে পার্টিকেলগুলো আছে সেখান থেকে একটা আকর্ষণ পাচ্ছে বা অ্যাট্রাকশন পাচ্ছে। কিন্তু সবাই দেখো চারিপাশে সমানভাবে একটা করে অ্যাট্রাকশন পাচ্ছে। কিন্তু তুমি যদি এই কণাটার কথা ভাবো তোমরা, তাহলে কিন্তু দেখো এই পার্টিকেলটা কিন্তু ওপরের দিকে কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স পাচ্ছে না, যার কারণে এর স্টেবিলিটিটা অন্যদের থেকে একটু কম হয়। কি চায় এদের মতো স্টেবিলিটি পেতে, যার কারণে ও ওপরের তলে ওর সারফেস এরিয়াতে যাকে পাবে তাকে নিজেদের ওপর আটকে নিতে চাইবে। তাহলে কি হবে? তখন এই একটা ফোর্স ওরা পাবে, যার ফলে এরা এর মতন একটা স্টেবিলিটি গেইন করতে পারে। ব্যাপারটা পরিষ্কার? যার কারণে আমাদের অ্যাবজর্পশন ঘটে। এই কারণটার জন্যই মানে কোনো একটা অধিশোষকের উপরিতলে কোনো একটা অ্যাবজর্বেন্টের যে সারফেস যে লেয়ারটা আছে, তার যে পার্টিকেলগুলো আছে সেগুলো নিচের লেয়ারের পার্টিকেলগুলোর মতন স্টেবিলিটি পাওয়ার জন্যই এই অ্যাবজর্পশন প্রসেসটা ঘটায়। ক্লিয়ার আশা করি। নেক্সট আমাদের পড়ার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশন যে প্রসেসটা, সেটা একটা কি না এক্সোথার্মিক প্রসেস। তাহলে অ্যাবজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস। এটা তোমাকে ডিসকাস করতে বললো, এটা নিয়ে, বা এটা তোমাকে দেখাতে বললো। কীভাবে তুমি দেখাবে যে অ্যাবজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস। দেখো অ্যাবজর্পশনে কি হচ্ছে না, কোনো পার্টিকেল এসে সেই কি এটা অ্যাবজর্বেট, শেষে কি হচ্ছে না, বা অধিশোষিত পদার্থ। অ্যাবজর্বেট এসে অ্যাবজর্বেন্ট অধিশোষকের ওপর গিয়ে আটকে যাচ্ছে, তাই তো? তাহলে ক্লাস 11-এ তোমরা থার্মোডাইনামিক্স পড়েছিল। তাহলে এই প্রসেসটায় বলো ডেল এস, মানে এন্ট্রপির যে চেঞ্জ হচ্ছে, ডেল এস এন্ট্রপির যে চেঞ্জ হচ্ছে, সেটা কি করছে? ডিক্রিজ করছে। তাহলে কোনো একটা অ্যাবজর্পশন প্রসেসে ডেল এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস, নেগেটিভ হবে। কেন? এখানে দেখো যেহেতু অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাই এর বিশৃঙ্খলতা বা এর যে মুভমেন্টের টেন্ডেন্সি সেটা ডিক্রিজ করছে, কারণ এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? তাহলে ডেল এসটা, এটাকে বলা হয় এন্ট্রপিটা ডিক্রিজ করে, তাই এন্ট্রপিকে বলবো আমরা এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। কেমন? এবার কোনো একটা প্রসেস যদি ঘটাতে হয়, যদি প্রসেসটা স্বতঃস্ফূর্তভাবে হয়, যদি প্রসেসটা স্বতঃস্ফূর্ত হতে চায়, তাহলে ডেল জি ইকুয়াল টু কী হতে হবে না, নেগেটিভ হতে হবে। কেমন? এটা সবাই জানি আমরা, এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি।
তাহলে গিভস ফ্রি এনার্জি এটা যদি নেগেটিভ হয় তাহলে কোনো প্রসেস হয় স্পন্টিনিউয়াস, কেমন প্রসেসটা চলবে। যদি ডেল জি ইকুয়াল টু 0 হয় তাহলে প্রসেসটা কী হবে, ইকুইলিব্রিয়ামে চলে যাবে। আর যদি ডেল জি ইকুয়াল টু পজিটিভ হয় তাহলে সেটা নন স্পন্টিনিউয়াস প্রসেস হবে। তার মানে ডেল জি লেস দেন 0 হলে প্রসেস কন্টিনিউয়াস, গ্রেটার দেন 0 হলে প্রসেস নন স্পন্টিনিউয়াস, আর ডেল জি ইকুয়াল টু 0 হলে অ্যাট ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে, এটা কিন্তু আমরা আগে পড়েছো। এবার আমরা যাচ্ছি এই অ্যাডসর্পশনের ব্যাপারটাই কী হয়। আবার ডেল জি ইকুয়াল টু দেখো, তাহলে আমরা কি পেলাম, ডেল জি লেস দেন 0 হলে তবে স্পন্টিনিউয়াস হবে, বা ডেল জি ইকুয়াল টু নেগেটিভ হলে তবে কোনো একটা প্রসেস কন্টিনিউয়াস হবে। এখন ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, টিটা কিসে না অ্যাট কেলভিন স্কেল, তাহলে টিটা কখনোই নেগেটিভ হবে না। টিটা যেহেতু কেলভিন স্কেল, টি ম্যাক্সিমাম এখানে মিনিমাম কত হতে পারে কেলভিন স্কেলে না ইকুয়াল টু 0 কেলভিন, তাও যাওয়া সম্ভব হয়নি। তাহলে টি নট ইকুয়াল টু এখানে 0, তাহলে টি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে টি ডেল এস, এই টার্মটা ডেল এস আবার নেগেটিভ, তাহলে কী কী পেলাম, টি নট ইকুয়াল টু 0, ডেল এস ইকুয়াল টু নেগেটিভ। তাহলে এই পুরো টার্মটা নেগেটিভ ভ্যালুটাকে নিয়ে এই পুরো টার্মটা কী হয়ে যাবে, পজিটিভ, তাই না? এই নেগেটিভ এ নট ইকুয়াল টু 0 সবসময় টি অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার দ্যান 0, তাহলে টি গ্রেটার দ্যান 0, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো এবার ডেল জিকে যদি নেগেটিভ রাখতেই হয়, ডেল জিকে যদি নেগেটিভ রাখতে হয়, ডেল জিকে নেগেটিভ রাখতে হলে del H must be negative and del H is greater than T del S হতে হবে, কেমন? তাই তো, এটা হতে হবে। তাহলে del H যদি নেগেটিভ হয় তাহলে del H নেগেটিভ কি মিন করে না প্রসেসটা এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই কারণেই আমরা বলবো যে অ্যাবজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস বা তাপ মোচি বিক্রিয়া। ক্লিয়ার? কারণ ওখানে কি হচ্ছে, এন্ট্রপিটা নেগেটিভ হচ্ছে, যার কারণে মাইনাস টি ডেল এস টার্মটা পজিটিভ হয়ে যাচ্ছে। এবার প্রক্রিয়াটাকে যদি স্বতঃস্ফূর্ত রাখতে হয়, স্পন্টিনিউয়াস রাখতে হয়, তাহলে ডেল জি মাস্ট বি নেগেটিভ। তাহলে ডেল জি নেগেটিভ করতে গেলে একে নেগেটিভ হতে হবে এবং এর ভ্যালুটা এর থেকে বেশি হতে হবে, তবেই পুরো পার্টটা নেগেটিভ থাকবে। তাহলে ডেল এইচ নেগেটিভ মানে কি, সেই প্রক্রিয়ায় কি হচ্ছে না হিট রিলিজ হচ্ছে, যার কারণেই আমরা বলতে পারি ডেল এইচ নেগেটিভ, ওটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় পড়ে। নেক্সট আমরা যাব যে এই যে অ্যাডসর্পশন প্রসেস আমরা বললাম, এই অ্যাডসর্পশন প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। অ্যাডসর্পশন যে প্রসেসটা সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কেমিজর্পশন, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিজর্পশন। কেমিজর্পশন বা রাসায়নিক অধিশোষণ, আর ফিজিক্যাল অ্যাবজর্পশন একে বলা, এটা হচ্ছে ভৌত অধিশোষণ। তাহলে দুটো পার্টে ভাগ। তাহলে একটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ, আর একটা হচ্ছে ভৌত অধিশোষণ। কিসের ওপর ভিত্তি করে? অধিশোষণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। এখন ভৌত অধিশোষণ ব্যাপারটা কি, কোনো একটা অধিশোষক বা অ্যাডসর্বেন্ট এর গায়ে যদি অ্যাডসর্বেট যেটা সেটা যদি শুধুমাত্র ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স এই ফোর্সের দিয়ে যদি আটকে থাকে,
তাহলে এখানে কোনটা কাজ করে না ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। এই ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স দিয়ে কোনো যদি অ্যাবজর্বেন্টের ওপর অ্যাটাচ হয় তখন তাকে আমরা বলবো ফিজিক্যাল অ্যাবজর্পশন। এখন এই প্রসেসে যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটার মানটা খুবই কম, 4 থেকে 40 কিলো জুল মতন এনার্জি এখানে রিলিজ হয়। এই যে ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাবজর্পশন, এই ফিজিক্যাল অ্যাবজর্পশনটা কিন্তু কি হয় না যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত এই ফিজিক্যাল অ্যাবজর্পশনের রেটটা কিন্তু কমতে থাকবে। যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত কী হবে না এই যে পার্টিকেলগুলো এর গায়ে এসে লাগছিল সেগুলোর মুভমেন্ট বাড়বে, যার কারণে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সটা কমবে, যার কারণে টেম্পারেচার বাড়লে এই যে ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাবজর্পশন তার রেটটা কিন্তু কমতে থাকে। কিন্তু যত প্রেসার আমরা ইনক্রিজ করব, প্রেসার ইনক্রিজ করলে কী হবে, এগুলো ডেন্স হবে, যে পার্টিকেলগুলো জমছিল তাদের ঘনত্বটা বাড়বে। তাহলে পৃষ্ঠতলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা পার্টিকেলের সংখ্যা, একক ক্ষেত্রফলের ওপর ইন্টারঅ্যাক্ট করা পার্টিকেলের সংখ্যা কী হবে, বাড়বে, যার কারণে অ্যাবজর্পশনটাও বেশি হবে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা যাচ্ছি, দেখো এই ভৌত অধিশোষণের ব্যাপারটা, এটা হচ্ছে এটা হচ্ছে মাল্টিপল লেয়ারে হতে পারে। কেন ব্যাপারটা? এটা কেবলমাত্র একটা ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই ধরো অ্যাডজর্বেন্টের যে সারফেস তার গায়ে একটা লেয়ারের সৃষ্টি হলো কিসের মাধ্যমে না ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে একটা লেয়ারের সৃষ্টি, এর ওপরেও থাকবে, এই একটা লেয়ারের সৃষ্টি হলো, এখানেও থাকবে, আমি এটা দেখাতে পাচ্ছি না। এবার তারপরে আবার আলাদা যে পার্টিকেলগুলো তারাও তো এর গায়ে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে লেগে থাকতে পারে। তাই মাল্টিপল লেয়ারে অ্যাবজর্পশন হতে পারে কোথায় না ভৌত অধিশোষণের ক্ষেত্রে বা ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কতগুলো পয়েন্ট বললো। অ্যাবজর্পশনে ফিজিক্যাল অ্যাবজর্পশনে কী হয় না এই অ্যাবজর্পশন প্রসেসে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স কাজ করে বিটুইন কার মধ্যে না অ্যাবজর্বেন্ট অ্যান্ড অ্যাবজর্বেট এর মধ্যে, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে। নেক্সট হচ্ছে এখানে যে এনার্জি রিলিজটা হয় সেটা খুবই কম, 4 থেকে 40 কিলো জুল মতন পার মোল। নেক্সট হচ্ছে থার্ড পয়েন্ট যেটা বললাম, এটা কি হয় না এই প্রসেসটা টেম্পারেচারের ওপর কীভাবে ডিপেন্ড করে না টেম্পারেচার ইনক্রিজ করলে এর অ্যাবজর্পশন রেটটা ডিক্রিজ করে। ফোর্থ পয়েন্ট যেটা বললাম, এটা মাল্টিলেয়ার অ্যাবজর্পশন, একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার অ্যাবজর্পশন হতে পারে, এইভাবে ঘটতে থাকে। কেমন? আর প্রেসারের ওপর কীভাবে ডিপেন্ড করে না প্রেসার যত ইনক্রিজ হবে তত এর অ্যাবজর্পশন প্রসেসটা রেটটা ইনক্রিজ করবে। ক্লিয়ার আশা করি? নেক্সট আমরা যেটা আর একটা প্রসেস হচ্ছে এই যে প্রসেসটা সেটা কিন্তু একটা ইরিভার্সিবল প্রসেস। আর একটা লাস্ট 6 নম্বর যেটা এই যে ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাবজর্পশন সেটা একটা রিভার্সিবল প্রসেস, পরাবর্ত প্রক্রিয়া। মানে এখানে যেমন অ্যাবজর্বেন্ট আর অ্যাবজর্বেন্ট যেমন মিলে একটা পার্টিকল যেমন একটা কমপ্লেক্স তৈরি করলো, তেমন এখান থেকে এটা আবার সহজেই ফিরে যেতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? কারণ কেবলমাত্র ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স এখানে কাজ করছে বলেই। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে কেমিজর্পশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন বা রাসায়নিক অধিশোষণ। এখানে ঘটনাটা কী হয়, এখানে অ্যাবজর্বেন্টের ওপরে যে অ্যাবজর্বেন্টগুলো অ্যাবজর্পশন নিতে যায়, প্রসেসে যায়, সেটা কি হয় না কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে। কী ধরনের বন্ডিং? হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড, এই ধরনের বন্ডিংয়ের মাধ্যমে এই অ্যাবজর্পশনটা ঘটে। তাহলে এখানে কেমিক্যাল বন্ড ঘটে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কী পড়বো আমরা? সেকেন্ড পয়েন্ট দেখো এখানে কি হয়, এই যে কেমিক্যাল বন্ড ফর্মেশনের কারণে এখানে ফার্স্টে আমার কি হয় টেম্পারেচারের রিকোয়ার হয়। কেন টেম্পারেচার দরকার হয়? কোনো কম্পাউন্ড বা রিঅ্যাক্ট্যান্টস যখন রিয়াকশানে যাচ্ছে তার জন্য কিছু পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জির দরকার হয়।
যেগুলো তোমরা হাইব্রিডাইজেশনে পড়েছিলে এক্সাইটেড স্টেটের ব্যাপারটা, কিছু পরিমাণ এনার্জি গেইন করে এক্সাইটেড স্টেটে গেল, সেরকম এখানেও যে অ্যাবজর্বেন্ট আর অ্যাবজর্বেট তারা যে রিয়াকশানে টেক পার্ট করবে তার জন্য কিছু পরিমাণ এনার্জির দরকার হয়। তাহলে এখানে কি হয়, ফার্স্ট কি হয় না এনার্জি রিকোয়ার হয়, দেন যখন ওরা অ্যাক্টিভেশন এনার্জিতে পৌঁছে গেল তারপর যদি আবার আমরা এনার্জি দিই তখন কিন্তু এর রেটটা কমতে থাকে। তাহলে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি হয় না এর রেটটা বাড়তে থাকে, দিয়ে যখনই এরা অ্যাক্টিভেশন এনার্জিতে পৌঁছে যাবে তখন তারপর কী হবে রেটটা ডিক্রিজ করবে। তাহলে টেম্পারেচারের সঙ্গে এরা কীভাবে নির্ভরশীল না প্রথমে টেম্পারেচারের মাধ্যমে ওরা অ্যাক্টিভেশন এনার্জিটা গেইন করে, তার কারণে রেট অফ অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, একটা ফিক্সড টেম্পারেচার যাওয়ার পর রেট অফ অ্যাবজর্পশনটা কমতে থাকে, কারণ কেমি অ্যাবজর্পশনের ক্ষেত্রে। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে কত কী পরিমাণ হিট জেনারেট হয় না 40 কিলোজুল থেকে প্রায় 400 কিলোজুল পর্যন্ত এনার্জি এখানে জেনারেট হয়। ফোর্থ পয়েন্ট হচ্ছে এখানে প্রেসার এখানে আগেরটার মতোই, যত আমরা বেশি প্রেসার ক্রিয়েট করবো অ্যাবজর্বেড পার্টিকেলগুলো ডেন্স হবে, তত ইন্টারাকশানটা বেশি হবে, তত প্রেসার কী হবে না তত রেটটা বাড়বে। তাহলে প্রেসারের সঙ্গে রেটটা কি প্রপোর্শনাল, কেমন রেট। ফিফথ হচ্ছে এটা হচ্ছে মোনোলেয়ার। এটা মোনোলেয়ার কেন, এখানে এই যে পার্টিকেলটা আছে ধরো এটা সাপোজ এ, তার সঙ্গে বি রিয়াকশান করছে, দিয়ে এর ওপর একটা আস্তরণ ফেলে দিচ্ছে, একটা স্তর তৈরি করে দিচ্ছে, একটা কভার দিয়ে দিচ্ছে বি পার্টিকেল। এবার আবার তো বি পার্টিকেল তো আর এর ওপর বি এর সঙ্গে তো বি রিয়াকশানে যাবে না, তাহলে এটা যেহেতু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে হচ্ছে তাই এটা ইউনিলেয়ার অ্যাবজর্পশন। সিক্স পয়েন্ট যেটা হচ্ছে না এই অ্যাবজর্পশন টেকনিকটা একটা ইরিভার্সেবল প্রসেস। যেহেতু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাহলে এ বি কমপ্লেক্স হচ্ছে, কিন্তু এ বি কমপ্লেক্সেতে আবার এ আর বিতে ফিরে যাওয়াটা কিন্তু কঠিন। তাহলে এই হচ্ছে আমাদের কেমিজর্পশন অ্যান্ড ফিজিজর্পশন বা কেমিক্যাল অ্যাবজর্পশন আর ফিজিক্যাল অ্যাবজর্পশন, এই দুটো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং এখান থেকে বেশ কোশ্চেন আসে আর এদের ডিফারেন্সটা পড়তে হবে। আমি এগুলো পয়েন্টগুলো বললাম, এখান থেকে ডিফারেন্স হয়ে যাবে, ক্লিয়ার। নেক্সট আমরা যাচ্ছি, দেখো এই যে কেমিজর্পশন আর ফিজিক্যাল অ্যাবজর্পশন পড়লাম, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসে কেমিজর্পশন থেকে যে এখানে টেম্পারেচারটার ওপর কেমিজর্পশন কীভাবে ডিপেন্ড করছে। তাহলে তাহলে কীভাবে বলবে না, এরকম অনেক কোশ্চেন আছে যে কেমিজর্পশনের ক্ষেত্রে ফার্স্টলি আমাদের টেম্পারেচার দরকার হয়, তারপর আমাদের তাপের আর দরকার হয় না কেন, তার কারণ কি, কারণ বলবে যে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে বা কেমিজর্পশনের ক্ষেত্রে এটা রাসায়নিক বন্ধন গঠিত হয় অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে, যার কারণে অধিশোষক এবং অধিশোষিত পদার্থগুলোর অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয়। এই অ্যাক্টিভেশন এনার্জির জন্যই প্রথমে কিছু পরিমাণ তাপের দরকার হয় এবং সেই সময় বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু পরে তাপ বৃদ্ধি করলে কি হয় না অধিশোষিত পদার্থগুলির গতিবেগ বৃদ্ধি পায়, গতিশীলতা বৃদ্ধি পায়, যার ফলে অধিশোষকের পৃষ্ঠতলের সঙ্গে কন্ট্যাক্টের যে সম্ভাবনা সেটা কমে যায়, যার কারণে অধিশোষণ হ্রাস পায়। তাহলে প্রথমে বৃদ্ধি পায় অ্যাক্টিভেশন এনার্জির জন্য, তারপর হ্রাস পায়। এখন এই যে উষ্ণতা এবং চাপের ওপর যে ব্যাপার স্যাপার, টেম্পারেচার এবং প্রেসারের ওপর অ্যাবজর্পশন যে ডিপেন্ড করছে, এই যে ঘটনাটা কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। কীভাবে করা যায় শোনো, তার আগে আমাদের এখানে দুটো টার্ম পড়তে হবে। একটা হচ্ছে অধিশোষণ সমতাপীয় আর অধিশোষণ সমচাপীয়। তাহলে প্রথমে আমরা পড়বো এটা অধিশোষণ সমচাপীয়। অধিশোষণ সমচাপীয় এটাকে বলা হয় অ্যাবজর্পশন আইসোবার। তাহলে এটা কি অ্যাবজর্পশন আইসোবারটা কি, কোনো একটা নির্দিষ্ট চাপে কোনো একটা অধিশোষকের উপর অধিশোষিত পদার্থগুলো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে
আরেকবার বলছি শোনো, স্থির চাপে কোনো অধিশোষকের ওপর অধিশোষিত পদার্থের যে অধিশোষিত হওয়ার প্রবণতা সেটা উষ্ণতার সঙ্গে কীরূপে পরিবর্তিত হচ্ছে সেই সম্পর্কটাকে আমরা যদি গ্রাফের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হচ্ছে অধিশোষণ সমচাপীয়। তাহলে চাপটা স্থির আছে বলে বা প্রেসারটা কনস্ট্যান্ট আছে বলে একে বলা হচ্ছে সমচাপীয় বা আইসোবার। তাহলে এর ক্ষেত্রে ঘটনাটা কি হয় দেখো, এর ক্ষেত্রে আমরা দুটো গ্রাফ পাবো কীরকম, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, তাতে এদিকে আমরা টেম্পারেচার প্লট করছি আর এদিকে আমরা x/m প্লট করছি। x/mটা m ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাডসর্বেন্ট ইন গ্রাম। তাহলে অধিশোষক পদার্থের পরিমাণ গ্রাম এককে, আর এক্সটা কি, অ্যামাউন্ট অফ অ্যাডসর্বেট ইন গ্রাম। তাহলে এম গ্রাম কোনো অধিশোষকের পৃষ্ঠতলে যত গ্রাম অ্যাডসর্বেট বা অধিশোষিত পদার্থ যোগ হচ্ছে, তাহলে যোগ হওয়া বা অধিশোষিত হওয়া পদার্থের পরিমাণ বাই অধিশোষকের পরিমাণের অনুপাতকে বলা হচ্ছে অধিশোষণ হার বা h/m। তাহলে এটা ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কি হয় না, এটা কি হয় ক্রমশ ডিক্রিজ করে, যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত এটা কি করবে, ডিক্রিজ করবে। কিন্তু কেমিজর্পশনের ক্ষেত্রে কি হয়, কেমিজর্পশনের ক্ষেত্রে দেখো এদিকে যদি আমরা টি প্লট করি, এদিকে যদি আমরা x/mটা প্লট করি, এটা কি হয়, এই x/mটাই হচ্ছে রেট অফ অ্যাডসর্পশন, তাহলে সেটা কি হয়, প্রথমে দেখো কিছুটা ইনক্রিজ করে, তারপর অ্যাক্টিভেশন এনার্জি চলে যাওয়ার পর সেটা আবার ডিক্রিজ করে। এটা হচ্ছে কেমি অ্যাডসর্পশনের ক্ষেত্রে। ক্লিয়ার আশা করি, এটা আবার দেখে নাও সবাই। ক্লিয়ার। এটা তাহলে আমরা কি বললাম, যেখানে প্রেসার কনস্ট্যান্ট, P ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কার সঙ্গে রিলেশন x/m ভার্সেস T এর রিলেশন। নেক্সট আমরা যাব অধিশোষণ, তাহলে এই যে অধিশোষণ সমচাপীয় বা অ্যাবজর্পশন আইসোবার। এবার আমরা যেটা যাব অধিশোষণ সমতাপীয়। অধিশোষণ সমতাপীয় বা অ্যাবজর্পশন আইসোথার্ম। কেমন, এটা তাহলে কি হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের অধিশোষিত হওয়ার যে হার সেটা চাপের উপর কীভাবে নির্ভর করছে তা যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, সেই গ্রাফটাকেই বলা হচ্ছে অধিশোষণ সমতাপীয় বা অ্যাবজর্পশন আইসোথার্ম। তো এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট বলে এই নামটা হয়েছে। এখন এই যে ব্যাপারটা সেটা ফাইন্ডলিস বলে একজন বিজ্ঞানী এটার এই সম্পর্কিত তথ্য প্রথম দিয়েছিলেন। ফাইন্ডলিস বলে একজন বিজ্ঞানী এটা সম্বন্ধে একটা গ্রাফ দিয়েছিলেন। কি গ্রাফটায় কি করা হয়, গ্রাফটা ওনার যে রিলেশানটা ছিলেন, ফাইন্ডলিসের যে রিলেশানটা ছিল সেই রিলেশানটা কি, ফাইন্ডলিসের রিলেশানটা হচ্ছে x/m মানে হচ্ছে অধিশোষণের হারটা, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য p⁴1/n, যেখানে একটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু n অবশ্যই যেন গ্রেটার দ্যান 1 হবে, n একটা কনস্ট্যান্ট, n ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই মানটা বিভিন্ন। এটা কার উপর ডিপেন্ড করে না, অধিশোষক এবং অধিশোষিত পদার্থ মানে অ্যাডসর্বেন্ট এবং অ্যাডসর্বেটের নেচারের উপর নির্ভর করে। আর কার উপর, এনটা বলছি, অ্যাডসর্বেন্ট আর অ্যাডসর্বেটের নেচারের ওপর ডিপেন্ড করে আর টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। যেমন এটা একটা ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম। এটা থেকে আমরা অর কি পাচ্ছি, x/m ইকুয়াল টু k ইন্টু p⁴1/n। এটা হচ্ছে ফাইন্ডলিসের অ্যাডসর্পশন আইসোথার্মের ইকুয়েশন। এখন এটা থেকে যদি আমরা গ্রাফ করি, দেখো অর log x/m ইকুয়াল টু log k প্লাস 1/n
লগ পি, লগ পি, পিটা মিষ্টি বুঝতে পারছো, চাপ। তাহলে এখানে যদি আমরা গ্রাফ করি লগ এক্স বাই এম, লগ এক্স বাই এম ভ্যারিজেস লগ পি, যে আমরা গ্রাফ করি তাহলে গ্রাফটা কীরকম হয়? দেখো এই গ্রাফটা আমাদের হয় কীরকম না এইরকম। তাহলে এখানে কি এই যে পার্টটা এটা কি না ইন্টারসেপ্ট, সেটা ইকুয়াল টু কত না লগ কে, আর এই যে পার্টটা এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা বা স্লোপ ইকুয়াল টু কত হবে না 1/n। এই হচ্ছে আমাদের সায়েন্টিফিক অ্যাবজর্পশন আইসোথার্ম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আইসো বার অ্যান্ড আইসোথার্ম। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশন যে প্রসেসটা তার বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আছে, যে ইউজ আছে, সেগুলোকে আমাদের পড়তে হবে। সেগুলো নিজেরা পড়বে বই থেকে। আমার বোঝানোর জায়গা এটা। তাহলে এই পর্যন্ত হচ্ছে অ্যাবজর্পশন প্রসেসটা এবং তার রিলেটেড বিভিন্ন টার্ম। কেমন?